বিদ্যুৎ খাতে ৫৬,০০০ কোটি টাকার বকেয়া আর জ্বালানি আমদানিতে বাড়তি ব্যয় বেড়েছে লোডশেডিং। সিপিডির এক অনুষ্ঠানে এইসব কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তবে আগামী সপ্তাহ নাগাদ কিছুটা কমে আসবে বলে জানান তিনি। এ সময় নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে সরকারি জমি ইজারা দেওয়ার কথা জানান মন্ত্রী। রাকিব হোসেনের রিপোর্ট। গরমের শুরু থেকে তীব্র লোডশেডিংয়ে ভুগছে গোটা দেশ। পিজিসিবির সবশেষ তথ্য মতে দৈনিক যা ওঠে ২৫০০ মেগাওয়াটে। পরিস্থিতি সামাল দিতে শহরেও সরবরাহ কমানোর উদ্যোগ নেয় সরকার। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন পরিস্থিতির সৃষ্টি হলো? সিপিডির অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, অপচয়, অব্যবস্থাপনা আর লুটপাটে বিদ্যুৎ খাতে বকেয়া এখন ৫৬,০০০ কোটি টাকা। এর সঙ্গে যোগ হয়েছে জ্বালানি আমদানিতে বাড়তি ব্যয়ের বোঝা। এই সব মিলে তীব্র লোডশেডিং দেখা দিয়েছে। লোডশেডিং হচ্ছে, সবাই বলছে এটা হচ্ছে ওটা হচ্ছে, কিন্তু আমি বানাবোটা করতে আমাকে সারপ্লাস থেকে দিতে পারি। আপনার এমন সারপ্লাস দিয়ে গেছে আপনার যে আমার দরকার ১৮,০০০ মেগাওয়াট, আপনার ম্যাক্সিমাম 20% স্পিনিং মার্জিন রাখতে পারেন, কিন্তু ওই গভর্নমেন্ট আপনার মার্জিন রেখে গেছে অনেক বেশি 30,000 মেগাওয়াট। কিন্তু মেশিন তো আছে, মেশিন চালাতে যে এনার্জিটা লাগবে সেটা নাই। এখন এগুলো সব মিউজিয়াম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। অনুষ্ঠানে সিপিডি জানায় ২০৩০ সালের মধ্যে ১০,০০০ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে। কারণ প্রযুক্তিগত দুর্বলতা ও বিনিয়োগকারীদের আস্থাহীনতায় অগ্রগতি নেই এই খাতে। মন্ত্রী জানান, লক্ষ্য অর্জনে সরকারি জমি ইজারা দিয়ে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রত্যেকটা মিনিস্ট্রি কিন্তু অনেক জমি আছে, যে জমিগুলো আনইউজড আছে, প্রত্যেকটা জমি আমরা নিয়ে নেব। নিয়ে যেটা আশিক বলল যে আমরা একটা লং টার্ম লিজ দিয়ে দেব, সেখানে ইনভেস্টর যে ইনভেস্ট করবে। ৫-৬% বাংলাদেশ ব্যাংক একটা প্রেরোগেটিভ দিল, বাট তারপরে ব্যাংকরা আপনাদের রিস্কটা নিতে পারছে না। সেটা আসলে ইটস নট আ প্রাইসিং প্রবলেম, ইটস এ রিস্ক অ্যালোকেশন প্রবলেম। তার জন্য আসলে ৬%-এ আপনার উপর রিস্ক নেওয়া সম্ভব না। দ্যাট ইজ এ প্রবলেম। অন্তর্বর্তী সরকারের আমলে বাতিল হওয়া ৩১টি সোলার প্রকল্প পুনর্বিবেচনার প্রতিশ্রুতি দেন মন্ত্রী। রাকিব হোসেন, ৭১, ঢাকা। জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর ফলে কিছুটা ভোগান্তি কমেছে পাম্পগুলোতে। ফলে অকটেন নিতে কয়েক ঘন্টার অপেক্ষা নেমেছে মিনিটের ঘরে। তবে পেট্রোল ও ডিজেলের ক্ষেত্রে এখনও কম বেশি সংকট রয়েছে। বিবিসির তথ্য অনুযায়ী চাহিদার তুলনায় অকটেনে ৫% এবং পেট্রোল ডিজেলে ১৫% ঘাটতি রয়েছে। রাকিব হোসেনের আরেকটি রিপোর্ট। মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে মার্চের শুরুতে জ্বালানি তেল বিপণনে রেশনিং শুরু করে সরকার। ফলে চাহিদা থেকে ৪ ভাগের ১ ভাগ সরবরাহ কমায় বিপিসি। এতে ফিলিং স্টেশনগুলোতে দেখা দেয় তীব্র সংকট। আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রাহকদের মাঝে। আর এই সুযোগে মজুতদারি, চড়া দরে বিক্রি সহ নানা অব্যবস্থাপনা চলে দেশ জুড়ে, যা কমাতে অবশেষে তেল সরবরাহ বাড়ায় কর্পোরেশন। সবশেষ নির্দেশনা অনুযায়ী ডিপো থেকে ফিলিং স্টেশনে অকটেনের সরবরাহ বেড়েছে ২০%। এতে একরকম স্বস্তিতে মোটরসাইকেল ও ৪ চাকার যানবাহন চালকরা। যদিও এই জ্বালানি পণ্যের সরবরাহ এখনও গেল বছরের চাহিদার চেয়ে 5% কম। আমলে নেওয়া হয়নি চলতি বছরের বাড়তি চাহিদাও। গত সপ্তাহের তুলনায় এখন মোটামুটি অনেকটা রিকভার হয়েছে, যেটা দেখতে পাচ্ছি। চাহিদা ততটুকু পাচ্ছি না, তবে যতটুকুই পাচ্ছি আপাতত চলতে পারতেছি। আগের থেকে একটু বেটার আর কি। যেভাবে চলতেছে অন্য দিনের তুলনায় অনেকটা স্বাভাবিক। তো এইভাবে যদি সাপ্লাইটা বাড়ায় দেয়, আশা করি আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। প্রপার ডিস্ট্রিবিউশন নাই এবং প্রপার মনিটরিং নাই। যদি প্রপার ডিস্ট্রিবিউশনটা হইতো, যদি গভর্নমেন্ট বলেও থাকে যে আমরা প্রপার ডিস্ট্রিবিউশন করতেছি, এটার মনিটরিংটা ঠিকমতো হচ্ছে কিনা, আদৌ কি হচ্ছে কিনা। টানা প্রায় 2 মাস ধরে জ্বালানি তেলের গ্রাহকদের চরম ভোগান্তি পোহাতে হলেও দুর্ভোগ ছুঁতে পারেনি বিদ্যুৎ, এলপিজি ও সিএনজি চালিত যানবাহন চালকদের। গ্যাসের চাপ খানিকটা কম, তবুও স্বল্প সময়ে তুলনামূলক কম দামে মিলছে গ্যাস। তেলে আগে চালাইতাম, কিন্তু তেল নিতে গেলে এখন দেখা যায় যে 8 ঘন্টা 9 ঘন্টা লেগে যায়। তো সেক্ষেত্রে এখন আমি গাড়িটা কন্টিনিউ গ্যাসে চালাইতেছি, তো গ্যাসে আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। সংকটের আগে ছিল ভোগান্তি গ্যাসে, কিন্তু এখন ভোগান্তি নেই গ্যাসে, তেলে ভোগান্তি। কারেন্ট না থাকলে তো প্রেশার উঠাতে পারবে না, গ্যাস দিতে পারবে না। যেই গাড়িতে মনে করেন যে 600-700 টাকার গ্যাস ঢুকবে, ওই গাড়িতে 300 টাকার গ্যাস ঢুকে। সংকটের এই সময়ে জ্বালানি তেলে ভেজাল মিশিয়ে কিংবা পরিমাণে কম দিয়ে বাড়তি মুনাফার সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা, যা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে বিএসটিআই।
বড় সংকট আমরা পেয়েছি দুই একটা যেগুলো রিনাউন্ড পেট্রোল পাম্প। আমরা প্রথম দিকে পেতাম যে তারা তেল পরিমাণে কম দিয়েছে, তাদেরকে আমরা বড় অঙ্কের জরিমানা করেছি, সতর্ক করছি এবং সার্ভিলেন্সের আওতায় রেখেছি। আরেকটা সমস্যা পেয়েছি যারা অনেকে লাইসেন্সটা এখনও নবায়ন করেনি, লাইসেন্স করেনি, এরকম দুই একটা পেয়েছি। বাট ওভারঅল যদি আপনি বলেন আমরা মোটামুটি ঠিক পাচ্ছি। গেল বছরের হিসাব অনুযায়ী পেট্রোল ও ডিজেলে এখনও 15% ঘাটতি রয়েছে। রাকিব হোসেন, 71, ঢাকা। তীব্র আপত্তির কারণে একীভূত হচ্ছে না বিনিয়োগ উন্নয়নে কাজ করা সরকারের 6 সংস্থা। তবে কাজের ধরন একই হওয়ায় আপাতত বিডার সঙ্গে পিপিপি কর্তৃপক্ষকে যুক্ত করার চিন্তা করছে সরকার। 22 এপ্রিল এই সংক্রান্ত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়, যার কপি এসেছে 71 বিজনেসের হাতে। রুহুল আমিন জানাচ্ছেন বিস্তারিত। বিনিয়োগ পরিবেশ উন্নয়ন ও অবকাঠামো সুবিধা নিশ্চিতে কাজ করছে সরকারের 6টি সংস্থা। এর 4টি প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীন, বাকি 2টি নিয়ন্ত্রণ করে 2 মন্ত্রণালয়। এর মধ্যে বিডা ও পিপিপি কর্তৃপক্ষ বিনিয়োগ আকর্ষণে কাজ করে, বাকিগুলোর দায়িত্ব শিল্প কারখানা ব্যবস্থাপনা করা। অন্তর্বর্তী সরকারের সময়ে 6 সংস্থার 3টির নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আশিক চৌধুরী। দায়িত্ব নেয়ার কিছুদিন পর হঠাৎই সব সংস্থাকে একীভূত করার আলোচনা তোলেন তিনি। বিভিন্ন মহলের আপত্তি সত্ত্বেও উদ্যোগ নেন আইনি পর্যালোচনার। এছাড়া 10 কোটি টাকা ব্যয়ে পরামর্শক নিয়োগের আলোচনা ওঠে জোরালোভাবে, যদিও এই ব্যবসায়ী নেতা বলছেন এমন উদ্যোগ ছিল অপ্রয়োজনীয়। এটা আমাদের জন্য এখন সাবজেক্ট ম্যাটার না, আমাদের সাবজেক্ট ম্যাটার হচ্ছে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা, দ্যাটস অল, যেটা আমাদের ডে 1 থেকেই ছিল। ব্যবসায়ীদের চাহিদা কিন্তু ইজ ভেরি সিম্পল, এটাকে কমপ্লিকেট করে সরকার। আপনি বিনিয়োগ বান্ধব পরিবেশ নিয়ে আপনি কাজ করেন, বিনিয়োগ আমরা আনবো। যেটা বারবার বলতে চাই, বিডা বা বিডার চেয়ারম্যানের কাজ না বিনিয়োগ আনা। এই উদ্যোগ পর্যালোচনায় গত 22 এপ্রিল বৈঠক করে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটি, যারা সিদ্ধান্ত দেননি একীভূত করার। তবে কাজের ধরন এক হওয়ায় বিডার সঙ্গে পিপিপি কর্তৃপক্ষকে যুক্ত করার বিষয়ে মত দেয় কমিটি। আর এই উদ্যোগ সফল হলে পরবর্তী পর্যায়ে একীভূত করা হবে বেজা ও হাইটেক পার্ককে। অর্থাৎ একরকম অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেয়া হয় পূর্ণ একীভূতকরণ। বিডা আর পিপিপির একটা ওভারল্যাপিং জায়গা আছে, আমার মনে হয় সেই জায়গাটায় মার্জারের হয়তো সুযোগ থাকার একটা বড় সম্ভাবনা আমি দেখছি। কিন্তু বিডা, বেজা এবং বেবজা এই দুটাকে বিডার সাথে মার্চ করা উচিত নাকি, এটা মনে হয় আরও একটু ভেবে দেখা দরকার। কেন বলছি, বেবজা তো অনেক পুরনো, 82, 83, 80 দশকের শুরু থেকে তারা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিয়াল পার্ক ম্যানেজমেন্ট, এবং সেখানে কিন্তু মোটামুটি বেশ ভালো সফলতা আছে তাদের। বেবজা কিছুটা ইনভেস্টমেন্ট প্রমোশন করে, কিন্তু ওইটা কিন্তু ওদের মূল কাজ না, তাদের মূল কাজ ইন্ডাস্ট্রিয়াল পার্ক ম্যানেজমেন্ট। অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বলছেন এসবের চেয়ে বরং ব্যবসার পরিবেশ উন্নয়নে বিডার মনোযোগ দেয়া বেশি জরুরি। ইন্টারিম গভর্নমেন্টের সময় চুরি বন্ধ হয়েছে, সংস্কারের ইচ্ছা প্রকাশ করেছিল, কিন্তু ওভারঅল অর্থনৈতিক সংস্কার হয়নি। এবং সেই অর্থনৈতিক সংস্কার না হওয়ার একটা ধারা হলো বিনিয়োগ পরিবেশের সংস্কার, সার্বিক, কম্প্রিহেন্সিভ এবং সিস্টেম্যাটিক, সেটাও খুব বেশি হয়নি। 2-3টা কিছু, যেমন রিপ্যাট্রিয়েশন রুলসটা একটু সহজ করেছে, ভালো জিনিস। এক্সপোর্টার বন্ড, পার্শিয়াল এক্সপোর্টারদের বন্ড একটু সহজ করেছে, ভালো জিনিস। ইয়োর জব ইজ টু কোঅর্ডিনেট উইথ অল দিজ মিনিস্ট্রিজ, যে আমাদের বিনিয়োগ পরিবেশের জন্য কোন কোন জায়গায় নীতি সহায়তার কারণে বাধাগ্রস্ত হচ্ছে বিনিয়োগকারীরা, সেটা আপনার কাজ। আপনাকে বলা হয়েছে আপনি কাস্টমসকে ঠিক করেন, আপনাকে বলা হয়েছে আপনি এশিয়া মহাদেশের মধ্যে আমাদের জন্য একটা কম্পারেটিভ ট্যাক্স রেট দেন, যেটা দেখে আকর্ষিত হয়ে বিদেশি বিনিয়োগকারীরা আসবে। আপনাকে বলা হয় না এই দেশ বিদেশ ঘুরে প্রেজেন্টেশন দিতে, আপনাকে বলা হয় না একই প্রাইভেট সেক্টরের সাথে বারবার মিটিং করতে। ভালো, প্রাইভেট সেক্টর এঙ্গেজমেন্ট ভালো, আর এক কথা বারবার কেন? আপনি কি জানেন না এক্স্যাক্টলি প্রাইভেট সেক্টরের সমস্যাগুলো কি? যদি না জেনে থাকেন, প্লিজ টেক লিভ। বিডা ও পিপিপি কর্তৃপক্ষ একীভূতকরণের বিষয়ে 29 এপ্রিল আবার বৈঠক করবে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটি। রুহুল আমিন, 71, ঢাকা। বিদেশি বিনিয়োগে প্রতিযোগী ভারত, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের চেয়ে পিছিয়ে বাংলাদেশ, যার পেছনে মূল কারণ আমলাতান্ত্রিক জটিলতা ও নীতিগত অনিশ্চয়তা। এমন তথ্য উঠে এসেছে জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সংস্থা আংটাডের প্রতিবেদনে। বিশেষজ্ঞদের সংখ্যা, দ্রুত সংস্কার না হলে এলডিসি পরবর্তী সময়ে চাপে পড়তে পারে বাংলাদেশ। মেজবা হাসানের রিপোর্ট।
গেল এক দশক ধরে আমলাতান্ত্রিক জটিলতা ও অবকাঠামো দুর্বলতায় বিনিয়োগে কাঙ্ক্ষিত গতি আসেনি বাংলাদেশে। পরিসংখ্যান বলছে 2019 সালে $1.86 বিলিয়ন বিদেশি বিনিয়োগ এলেও 2024 সালে তা নেমে যায় $1.26 বিলিয়নে। জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সংস্থার প্রতিবেদনে সেই চিত্র উঠে এলো আরও একবার। Investment is very, very highly concentrated. Only a few countries are really quote unquote winning. প্রতিবেদনে বলা হয় নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের সংকট, জমি এবং নীতিগত অনিশ্চয়তার কারণে আগ্রহী হচ্ছেন না বিদেশিরা। 13 থেকে চিন্তা করলে এখন পর্যন্ত আমরা অনেক দূরে এগিয়ে এসেছি। বা যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে, বেস্ট এক্সাম্পল হচ্ছে আমাদের 1974-78 সালে নেদারল্যান্ডস টিমের মতো, যারা খুব ভালো ফুটবল খেলেছেন, টোটাল ফুটবলের জনক, কিন্তু তারা আসলে কোনো ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি। আমাদের ইনভেস্টমেন্টের নাম্বারগুলো এক্স্যাক্টলি একই রকম। বর্তমান কাঠামোগত দুর্বলতা দূর না হলে এলডিসি পরবর্তী সময়ে চাপে পড়বে বাংলাদেশ, এমন শঙ্কা প্রকাশ করেন বক্তারা। Regulatory and legal clarity. Again, much of the enforcement problem and harassment happens in Bangladesh because there are often misunderstanding about clarity. What does the law really indicate? This is a long-standing problem, and you know that because of the present situation, this has been the gamut of this problem has been increased a lot. So it will take time definitely, but government is trying. বক্তারা বলেন, বিনিয়োগ নীতিতে দ্রুত ও কার্যকর সংস্কার না হলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে সামগ্রিক অর্থনীতিতেও। Importance of foreign investment and the local investment, complexity of implementation, the laws, regulation and policy. মিসবাহ হাসান, 71, ঢাকা। প্রতিবেশী দেশগুলোর সাথে তুলনা করে বাংলাদেশেও সিগারেটের দাম আনুপাতিক হারে বাড়ানো হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। প্রাকবাজেট আলোচনায় তিনি বলেন, বাংলাদেশের মতো এত সস্তায় পৃথিবীর আর কোথাও সিগারেট পাওয়া যায় না। এ সময় অবৈধ সিগারেট বন্ধে প্যাকেটের গায়ে কিউআর কোড চালুর পাশাপাশি কোম্পানিগুলো সহায়তা চান। তিনি বলেন, এক্ষেত্রে কঠোর হবে এনবিআর, তবে 83% করকে অনেক বেশি উল্লেখ করে তা কমানোর দাবি জানান ব্যবসায়ীরা। এদিন মোবাইল অপারেটরদের আয়ের উপর থাকা 56% শুল্ক কর কমানোর দাবি জানায় অ্যামটপ। যে এত সস্তা সিগারেট আমাদের আশেপাশে কোনো দেশে নাই। এখন আমাদের তো ডিটি আর বাড়ানো যাবে না, আমরা মোটামুটি স্যাচুরেশন লেভেলে আছি, কিন্তু প্রাইসটাকে অ্যাডজাস্ট করে একদিকে আমাদের কনজামশনটা কমানো, অন্যদিকে আমাদের রেভিনিউটা বাড়ানো। আমরা আশেপাশের দেশগুলোতে কম্পেয়ার করি। আমরা এবার যেটা করব যে আমাদের ইন্ডিয়াতে পার স্টিক সিগারেটের দাম কত বিভিন্ন সেকশনে, শ্রীলঙ্কায় কত, পাকিস্তানে কত, মালদ্বীপে কত, ভুটানে কত, নেপালে কত, এই সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর সাথে কম্পেয়ার করেই আমরা দেখব। এবং এটা যদি আপনারা সবাই একমত হন তাহলে আমরা একটু ডিফারেন্টলি করতে চাই। বেশ কয়েক বছর ধরেই নির্মাণ সামগ্রীর চড়া দামে নাজেহাল মার্কিনিরা। তথ্য বলছে, বাণিজ্য ও শুল্ক নীতির কারণে গেল এক বছরে যুক্তরাষ্ট্রে বাড়ি তৈরির সরঞ্জামের দাম বেড়েছে 3%। তাই খরচ কমাতে চীনা পণ্যের দিকে ঝুঁকছেন তারা। দাদি ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। নির্মাণ সামগ্রীর আকাশ ছোঁয়া দামে শখের বাড়ি তৈরিতে হিমশিম খাচ্ছেন মার্কিনিরা। তাদের অভিযোগ, একটি বাড়ি বানাতে বাজেটের 2/3 খরচ করতে হয় নির্মাণ সামগ্রীর পেছনে। ফলে খরচ কমাতে বিকল্প উৎস খুঁজছেন অনেকেই। অন্যদিকে তুলনামূলক সস্তায় পাওয়া যায় চীনের তৈরি উপাদান। ফলে প্রতিনিয়তই চীনা সামগ্রীর দিকে ঝুঁকছেন মার্কিনিরা। কেউ আনছেন দরজা জানালা, কেউ আবার আমদানি করছেন পুরো কাঠামো, যাতে সাশ্রয়ী মূল্যে বাড়ি করছেন তারা। তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে গেল বছরের তুলনায় বাড়ি তৈরির সরঞ্জামের দাম বেড়েছে 3%। এছাড়া মেটাল মোল্ডিং ও ট্রিমের দাম বেড়েছে 45%। বাণিজ্য ও শুল্ক নীতির কারণে ঊর্ধ্বমুখী অ্যালুমিনিয়ামের দামও। বাদ যায়নি প্রাকৃতিক উপাদান কাঠও। বছর ব্যবধানে দাম বেড়েছে 8%। দামের এমন ঊর্ধ্বমুখী প্রবণতায় চীন থেকে বেড়েছে আমদানি। তথ্য বলছে, 2023 সালে যুক্তরাষ্ট্রে ব্যবহৃত নির্মাণ সামগ্রীর 27% আসে চীন থেকে। ব্যবসায়ীরা বলছেন, চীনের সরঞ্জাম এনে বাড়ি তৈরিতে প্রায় $1 লাখ পর্যন্ত সাশ্রয় করা সম্ভব। তাই ধীরে ধীরে চীন থেকে সরাসরি সরঞ্জাম আনার কথা ভাবছেন আবাসন নির্মাতারা। তবে জিনিসের দাম কম হলেও আমদানিতে রয়েছে বেশ কিছু জটিলতা। অতিমাত্রায় শুল্ক, ভাষাগত জটিলতা ও সরঞ্জাম পেতে দেরি হওয়ার মতো একাধিক সমস্যায় পড়তে হয় ক্রেতাদের। সমস্যা নিরসনে উদ্যোগ নেয় চীনা উদ্যোক্তারা। ব্যবসা সম্প্রসারণে ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম। পণ্যের রকমারি বিজ্ঞাপনে আকৃষ্ট করে ক্রেতাদের।
ক্যাবিনেট, টাইলস বা যে কোনো সামগ্রী ক্রেতার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। নাদিয়া ইসলাম তুলি, ৭১। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।